আচ্ছা, আজকের ক্লাসটা তো ডেডিকেটেড টু স্পিন। তাহলে স্পিনের অ্যাপ্লিকেশন পড়ানোর আগে আরো এক দুটো অঙ্ক করে নিই। প্রবলেম, আচ্ছা প্রবলেম 1, ফাইন্ড the eigenvalues and eigenstates of the spin operator S of an electron in the direction of an unit vector n, where n is arbitrary। ঠিক আছে, আইগেনভ্যালু আর আইগেনস্টেট বার করতে বলছে। অপারেটরটা হচ্ছে s of an electron in the direction of an unit vector n। এটার মানে হচ্ছে যে যেমন আমরা আগের দিন থিওরিটা করার সময় করছিলাম যে আমরা প্রথমে এস জেড এর আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বার করলাম, তারপর এস ওয়াই এর বার করলাম, তারপর এস এক্স এর বার করলাম। সুতরাং এবার এস জেডটা অ্যাকচুয়ালি কি, এস জেড ব্যাপারটা হচ্ছে এস ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ কে ক্যাপ। ঠিক আছে, এস ওয়াইটা হচ্ছে এস ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ জে ক্যাপ, এস এক্স হচ্ছে এস ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ আই ক্যাপ। সুতরাং এখানে কি করতে হবে, স্পিন অপারেটর এস অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ডিরেকশন অফ ইউনিট ভেক্টর এন ক্যাপ। তার মানে এখানে আমাদের বার করতে হবে আইগেন ভ্যালু অফ এস ডট এন ক্যাপ। এইটা হচ্ছে আমাদের অপারেটর ইন কোশ্চেন। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড হচ্ছে, সেকেন্ডটা এটারই পার্ট অ্যাকচুয়ালি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি of measuring Sz equal to minus h cut by 2। এবং তারপরের কোশ্চেনটা হচ্ছে assuming that the eigenvectors of the spin যেটা এখানে ক্যালকুলেট করলাম আর কি, in of the spin in the above problem আর কি, in the above problem find the eigenvectors at time t if the
original eigenvectors are at t equal to 0 ঠিক আছে প্রথম হচ্ছে আমাদের s ডট n এইটার আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বার করতে হবে ঠিক যেভাবে আমরা sz sy sx এর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করেছিলাম এরপর আমাদের sz ইকুয়াল টু মাইনাস h কাট বাই 2 এইটা পাওয়ার প্রবাবিলিটি বার করতে হবে কেননা আমার এখানে স্টেটটা s ডট n বুঝে গেছে মানে s ডট n এর কোনো একটা আইগেন স্টেটে থাকতে পারে পার্টিকেলটা s z এর আইগেন স্টেটে তো নেই তাহলে s ডট n এর কোনো একটা আইগেন স্টেটে যদি পার্টিকেলটা থাকে তাহলে সেই অবস্থায় sz মেপে মাইনাস h কাট বাই 2 পাওয়ার প্রবাবিলিটি কত মানে ব্যাপারটা হচ্ছে যে একটা পার্টিকেল আছে পয়েন্ট পার্টিকেল সেটার উপর আমি sz যখন মাপছি তখন অ্যাকচুয়ালি আমি হয় স্টেটটাকে 1 0 এখানে নিয়ে যাচ্ছি যাকে বলে কোলাপস নতুবা আমি 0 1 এখানে নিয়ে যাচ্ছি কেননা এই দুটোই হচ্ছে sz এর দুটো আইগেন স্টেট এখন কথাটা হচ্ছে এরপর ইমিডিয়েটলি যদি আমি আবার sz মাপি এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর মেজারমেন্ট পোস্টুলেটের একটা মেন পার্ট যে ইমিডিয়েটলি তক্ষুনি যদি আবার sz মাপা হয় মানে অ্যাকচুয়ালি যদি প্রথমে একটা আরবিট্রারি পার্টিকেলের উপর sz মাপা হয় তাহলে মনে কর 1 0 পাওয়ার চান্স হয়তো মানে ফর এক্সাম্পল বলছি মনে কর এটা পাওয়ার চান্স 20% আর এটা পাওয়ার চান্স হচ্ছে 80% সেটা ওই কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করবে যে এই স্টেটটা দিস স্টেট আর কি এটা a10 প্লাস b01 তাহলে mod a স্কোয়ার is 20% and mod b স্কোয়ার হচ্ছে 80% এরকম একটা ব্যাপার এইবার কথাটা হচ্ছে এইবার এই স্টেটের উপর যদি আমি ইমিডিয়েটলি আবার sz মেজার করি তাহলে অরিজিনালি যদি এইটা হয়ে থাকে মানে এটার পরে এটা তাহলে ইমিডিয়েটলি আবার sz মেজার করলে it will give the result plus h cut by 2 with 100% গ্যারান্টি কিংবা যদি এটা হয়ে থাকে তাহলে it will give the result minus h cut by 2 with 100% গ্যারান্টি এটা হচ্ছে ইমিডিয়েট মেজারমেন্ট যদি হয় মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রুফ অফ কোলাপস অফ ওয়েভ ফাংশন তুই তো মাঝের প্রসেসটা দেখতে পাচ্ছিস না এই যে এখান থেকে যে আমি বলছি এই পর্যন্ত হলো এটা তো আমি দেখতে পাচ্ছি না তো এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল প্রসিডিওর মানে আমি বলতে চাইছি যে এরপর যে কোলাপসটা আদৌ হয়েছে মানে এই আরবিট্রারি স্টেটটা পাল্টে গিয়ে যে হয় এটা হয়েছে নয় এটা হয়েছে সেটা আমি কি করে বুঝবো সেটা অ্যাকচুয়ালি পরপর দুবার মেজার করেই বুঝবো ফার্স্ট একটা মেজারমেন্ট করব সঙ্গে সঙ্গেই আবার মানে পরপর দুবার sz মেজার করব পরপর দুবার sz মেজার করলে লাস্ট মেজারমেন্টের যে রেজাল্ট সেইটা থেকে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে মাঝের স্টেটটা কি হয়েছে এবং পরপর দুবার মেজার করলে দেখা যাবে যে 20% কেসে সেকেন্ড মেজারমেন্টের রেজাল্টটা প্লাস h কাট বাই 2 হয়েছে আর 80% কেসে সেকেন্ড মেজারমেন্টের রেজাল্টটা মাইনাস h কাট বাই 2 হয়েছে সেকেন্ড মেজারমেন্টটা ঠিক আছে এর থেকেই বোঝা যাবে যে সত্যি সত্যি এই ওয়েভ ফাংশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে 1 0 হয়ে গেছে কিংবা পুরোপুরি চেঞ্জ হয়ে 0 1 হয়ে গেছে মানে সেকেন্ড মেজারমেন্টটাই হচ্ছে তোর আইডেন্টিফিকেশন যে স্টেটটা আদৌ কোন স্টেটে গেছে কারণ প্রথম মেজারমেন্টে শুধু কোলাপস হচ্ছে সেকেন্ড মেজারমেন্টেই অ্যাকচুয়ালি তোর মানে প্রকৃত মেজারমেন্টটা হচ্ছে মানে কোলাপস হয় একটা মেজারমেন্ট তো হচ্ছে অবশ্যই কিন্তু সেটা প্রবাবিলিস্টিক সেকেন্ড মেজারমেন্টে তুই একেবারে পাক্কা আইডেন্টিফাই করতে পারছিস যে হ্যাঁ আমরা যেটা ভেবেছি বা যেটা পেয়েছি ওটা একদম ঠিকঠাক পেয়েছি এবং কেউ যদি আরো শিওর হতে চায় মানে অবভিয়াসলি সায়েন্টিস্টরা একবারই তো ডিসিশন নেয় না তখন তারা আরো পরপর 3-4টে মেজারমেন্ট পরপর করে নেয় এবং প্রত্যেকবারেই যদি h কাট বাই 2 পাওয়া যায় তার মানে হ্যাঁ এটা শিওর যে সত্যি সত্যি আমার ওয়েভ ফাংশনটা পরিবর্তিত হয়েছে প্রত্যেকবারেই আমরা একই রেজাল্ট পাচ্ছি তো দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল প্রুফ অফ কোলাপস অফ ওয়েভ ফাংশন আচ্ছা যাই হোক এটা তো গেল পরপর যদি আমি sz মেজার করি
আর এবার মনে কর কোনো একটা পার্টিকেলের উপর আমি প্রথমে এসজেড মেজার করলাম, এটা কলাপস হলো, তারপর আমি এদের উপর যদি এস এক্স মেজার করি তখন কি হবে, পুনরায় একটা কলাপস হবে। যদি ফার্স্ট মেজারমেন্টের পর 1-0 পেয়ে থাকি তাহলে এস এক্স মেজারমেন্টের ফলে আবার কি হতে হবে, মানে কি হবে অ্যাকচুয়ালি, এস এক্স এর দুটো আইগেন স্টেট, একটা হচ্ছে 1/√2 1 1 আর একটা হচ্ছে 1/√2 1 -1। তাহলে এই যে ফার্স্ট মেজারমেন্টের পর এটা 1-0 তে পরিণত হলো, এর উপর যদি এস এক্স মেজার করি তাহলে আইদার এটা হয়ে যাবে, না হলে এটা হয়ে যাবে কলাপস। প্রত্যেকটা কলাপসেরই একটা প্রবাবিলিটি থাকবে, সেই প্রবাবিলিটিটা আমরা কিভাবে পাবো, 1-0 কে এইটার টার্মে লিখতে হবে আর কি, মানে 1-0 equal to C1 1/√2 1 1 plus C2 1/√2 1 -1। তাহলে 1-0 থেকে 1/√2 1 1 এটাতে কলাপস হওয়ার চান্স C1 mod স্কোয়ার এবং 1/√2 1 -1 এটাতে কলাপস হওয়ার চান্স C2 mod স্কোয়ার। যদি এটাতে কলাপস হয় তাহলে প্লাস h/2 পাবি, যদি এটাতে কলাপস হয় তাহলে -h/2 পাবি। এইরকম করে করে মেজারমেন্টের ঘটনাগুলো ঘটবে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইমিডিয়েটলি মেজারমেন্ট করলে একই রেজাল্ট, মানে ফার্স্ট মেজারমেন্টের পর ইমিডিয়েটলি আবার সেম মেজারমেন্ট করলে কিন্তু একই রেজাল্ট, এবং অন্য কিছু মেজারমেন্ট করলে আবার সেই প্রবাবিলিস্টিক রেজাল্ট। এবার এই ইমিডিয়েটটা কতটা ইমিডিয়েট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেটই তো টাইমের সঙ্গে সঙ্গে ইভলভ করে। আমরা এর আগে দেখেছিলাম পার্টিকেল ইন আ বক্স প্রবলেমে যে psi xt is equal to phi n x e to the power minus cn phi n x e to the power minus ent I ent by h কাট। তাহলে প্রত্যেকটা স্টেট টাইমের সঙ্গে সঙ্গে ইভলভ করে, তার মানে এই যে আমরা এখানে বললাম যে প্রথমবারে 1-0 পেয়েছি 20% প্রবাবিলিটি, তারপর ইমিডিয়েটলি আমি পরেরটা মেজার করলাম। এই ইমিডিয়েট মেজার করার অর্থ হচ্ছে যে মানে এই যে 1-0 এটা 1-0ই আছে, টাইমের সঙ্গে ইভলভ করেনি, টাইমের সঙ্গে ইভলভ করার আগেই আমি সেকেন্ড মেজারমেন্টটা করছি। এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইমের সঙ্গে কি রেটে ইভলভ করছে, রেটটা কিছুটা না, মানে রেটটা অ্যাকচুয়ালি en বাই h কাট এই ব্যাপারটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কিনা ফ্রিকোয়েন্সি ওমেগা। তো সেই সময়টা পাওয়ার আগেই ফট করে সেকেন্ড মেজারমেন্টটা করে দিতে হবে। সেকেন্ড মেজারমেন্টটা করলে যেহেতু এটা আইগেন স্টেটেই আছে, এখনো 1-0তেই আছে, সুতরাং 100% গ্যারান্টি যে আমরা h/2 পাবো, এবং তারপরে ইমিডিয়েটলি যদি আমরা থার্ড মেজারমেন্ট করি আবার আমরা h/2 পাবো। যতবারই ইমিডিয়েট মেজারমেন্ট করব ততবারই কিন্তু 100% গ্যারান্টি সহকারে একটা ডেফিনিট রেজাল্ট পাবো। আর যখন আরবিট্রারি স্টেটের উপর ফার্স্ট মেজারমেন্ট করছি তখন আমরা প্রবাবিলিস্টিক রেজাল্ট পাবো, ঠিক আছে। যদি আইগেন স্টেট হয় তাহলে ডেফিনিট রেজাল্ট, যদি আরবিট্রারি স্টেট হয় তাহলে প্রবাবিলিস্টিক রেজাল্ট। বেশ, আচ্ছা এখন এই প্রবলেমটা হাউ টু স্টার্ট, যেহেতু এখানে বলে দেয়নি যে 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন, তাহলে আমাদেরকে এটা প্রথমে 3 ডাইমেনশনাল পার্টিকেল হিসাবেই ধরতে হবে। সো s.n মানে হচ্ছে sx
সাইন থিটা কস ফাই sy সাইন থিটা সাইন ফাই sz কস থিটা। এটা হচ্ছে অপারেটরের ফর্ম। এবার এটাকে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে গেলে এটাকে আমাকে ম্যাট্রিক্স ফর্মে নিতে হবে। সো sx sy sz এই তিনটে ম্যাট্রিক্স আমরা জানি। sx প্রথমে 0 1 1 0। আগের দিনই বলেছি যে পাউলি ম্যাট্রিক্সের তিনটে যে পাউলি ম্যাট্রিক্স একেবারে মুখস্থ করে, মানে মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখতে হবে, না হলে পরীক্ষার হলে বসে বসে ডিরাইভ করে সময় নষ্ট। এমন নয় যে পারবি না করতে, কোনো প্রবলেম। হ্যাঁ, তো সুতরাং এটা পাচ্ছি একটু যোগ বিয়োগ করে cos theta e to the power minus I phi sin theta e to the power I phi sin theta minus cos theta। ঠিক আছে, এই হচ্ছে অপারেটরের ম্যাট্রিক্স। এবার এটাকে সলভ করতে হবে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফর নেক্সট ডে। তারপরে কি বলেছে, তারপর বলেছে এইবার আমরা মেজার করব sz এবং sz মেজার করে মাইনাস h কাট বাই 2 পাওয়ার চান্সটা কত। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা তো অবশ্যই একটু ল্যাঙ্গুয়েজটা আমি যা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট আছে। অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ মেজারিং sz minus sz equal to minus h cut by 2 if, না ঠিক আছে স্পেশাল কেস দিচ্ছি না। ঠিক আছে, প্রবলেমটার ফার্স্ট পার্টে তো জাস্ট s ডট n এই অপারেটরের আইগেন ভ্যালু আর আইগেন স্টেট বার করতে বলেছে। আচ্ছা, নেক্সট পার্টে বলছে যে আমি যদি এই পার্টিকেলের sz মেজার করি তাহলে মাইনাস h কাট বাই 2 পাওয়ার প্রবাবিলিটি কত। এখানে তোর দুবার করতে হবে অঙ্কটাকে, মানে অ্যাকচুয়ালি দুটো আইগেন স্টেট বেরোবে তো এই ম্যাট্রিক্সটাকে সলভ করে। এই যে লাস্টে যে ম্যাট্রিক্সটা এলাম সেটা দুটো আইগেন স্টেট বেরোবে। মনে কর অ্যাসাইনমেন্টটা যখন সলভ করবি মনে কর দুটো আইগেন স্টেট বেরোবে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুটো রেজাল্ট বেরোবে। তো এইবার তোকে পরেরটাতে বের করতে হবে যে যদি পার্টিকেলটা এই স্টেটে থাকে তাহলে sz মেজার করে মাইনাস h কাট বাই 2 পাওয়ার চান্স কত, আর যদি পার্টিকেলটা এই স্টেটে থাকে তাহলে মাইনাস h কাট বাই 2 পাওয়ার চান্স কত। আর হ্যাঁ ঠিক আছে, এটাই প্রশ্ন। যদি এই স্টেটে থাকে তাহলে মাইনাস h কাট বাই 2 পাওয়ার চান্স কত, প্লাস স্টেটে যদি থাকে আর যদি মাইনাস স্টেটে থাকে তাহলে মাইনাস h কাট বাই 2 পাওয়ার চান্স কত। এটা হচ্ছে কোশ্চেন, বুঝেছিস? আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে আইগেন ভেক্টর গুলো যদি t ইকুয়াল টু 0 তে আমি পেয়ে থাকি তাহলে টাইম t তে আইগেন ভেক্টর গুলোর ফর্মটা কেমন হবে।
এই পার্টটা তোরা নিজেরা ভেবে করিস, সেটা করতে পারবি, বিকজ এনার্জি মানে টাইম ইভলিউশন বের করার মানে বেসিক লজিকটা কিন্তু একই রকম। আরবিট্রারি স্টেট যেটা টাইম ইভলভ স্টেট, সেটার মধ্যে অ্যাকচুয়ালি থাকে বিভিন্ন আইগেন ফাংশন এবং তার করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালুটা তোকে জানতে হবে। তারপর ডিফারেন্ট আইগেন ফাংশন, তার সঙ্গে একটা কোএফিসিয়েন্ট এবং তাকে ই টু দ্য পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কাট এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং তাদের একটা লিনিয়ার সুপারপজিশন। ঠিক আছে, এই হচ্ছে বেসিক জিনিসটা। এবার ওখানে প্রথম এস ডট এন এর যখন তোরা আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বার করবি, তখন তোরা প্লাস একটা আইগেন স্টেট পাবি, মাইনাস একটা আইগেন স্টেট পাবি। ঠিক আছে, তারপর এবার তার ঠিক পরের স্টেপে তোরা কি করছিস, এস জেড মেজার করছিস এবং মাইনাস এইচ কাট বাই টু পাওয়ার প্রবাবিলিটি বার করছিস। ঠিক আছে, তো তাহলে এখানে তোরা এটা ধরে নিবি যে পার্টিকেলটা যখন 1 0 এই স্টেটে থাকে তখন তার এনার্জি ই প্লাস, আর যখন 0 1 এই স্টেটে থাকে তখন তার এনার্জি ই মাইনাস। এইটা বলে দিলাম, এবার বাকিটা তোরা নিজে করবি। মানে টাইম ডিপেন্ডেন্ট ভার্সনটা কেমন হবে আর কি এই প্রবলেমটার ক্ষেত্রে, বুঝেছিস? বারবার বলছি এটা, এই প্রবলেমটা কিন্তু দুটো কেস হবে। মানে প্রথমে এস ডট এন এর দুটো আইগেন স্টেট বেরোবে, প্লাস আর মাইনাস। তারপর যদি পার্টিকেলটা প্লাস স্টেটে থাকে তাহলে এইটা পাওয়ার একরকম প্রবাবিলিটি এবং টাইম ইভলিউশন একরকম অ্যান্সার বেরোবে। যদি পার্টিকেলটা মাইনাস স্টেটে থাকে তাহলে এইটা পাওয়ার একটা অন্যরকম প্রবাবিলিটি বেরোবে এবং টাইম ইভলিউশনটাও চেঞ্জ হয়ে যাবে। কেস 1 কেস 2 এই দুটো কেস তোরা বার করবি। এটা হচ্ছে পরের দিনের অ্যাসাইনমেন্ট। আর একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেম নাম্বার 2। The Hamiltonian of a system is epsilon sigma dot n, যেখানে epsilon is a number having the dimension of energy. n হচ্ছে আরবিট্রারি ইউনিট ভেক্টর। আচ্ছা লিখেই দিতাও। আর এই সিগমা হচ্ছে তোর ইয়ে আর কি, পাউলি স্পিন ম্যাট্রিক্স। কোশ্চেনটা হলো ফাইন্ড ওই যা থাকে এনার্জি
eigenvalues and eigenvectors of H. আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই, আইগেনভেক্টর যখনই যে কোনো প্রবলেমে বের করতে বলবে, মানে এটা সেমিস্টারের জন্য বলছি, কম্পিটিটিভ এক্সামে তো অপশনস দেওয়া থাকে, যখনই আইগেনভেক্টর বের করতে বলবে অলওয়েজ রিমেম্বার টু নর্মালাইজ। এটা কোনোদিনও ভুলবি না। কোনো প্রকারের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে যদি আইগেনভেক্টর বের করতে বলে, সময় না থাকলে আলাদা ব্যাপার, কিন্তু সময় থাকলে নর্মালাইজ অতি অবশ্যই করতে হবে। কোনো একটা আইগেনভেক্টর, কোনো একটা আইগেন স্টেট, কোনো একটা ওয়েভ ফাংশন বলতে সর্বদা নর্মালাইজড ওয়েভ ফাংশনই বোঝায়। যদিও অনেক জায়গায় লুজলি অনেক টার্ম ইউজ করে বলে সবসময় হয়তো নর্মালাইজড দিল না, এমনি মানে কোশ্চেন বলছে না, বইতেই হয়তো এমনি একটা ওয়েভ ফাংশন বলে দিল যেটা নর্মালাইজড নয়। কিন্তু দ্য কারেক্ট মেথড হচ্ছে হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট বের করে সেটা লিখে ফেলা তো খুবই ভালো, আর যদি সেটা নাও লেখা যায়, মনে কর সমারোহভাবে লিখতে পারলি না, বা বড় হয়ে তোর টেক্সট বুক লিখলি কিন্তু সেখানে লেখা মানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট লিখতে ইচ্ছে করছে না, তখন অ্যাটলিস্ট সেটা লিখতেই হবে যে দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, মানে ধর কিছু একটা আরবিট্রারি, মনে কর এরকম একটা বের করেছিস, নর্মালাইজেশন কনস্ট্যান্ট তুই লিখতে চাইছিস না, তখন তোকে ওয়েভ ফাংশনটাকে এইভাবে লিখতে হবে যেখানে এ হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ওয়েভ ফাংশন কিন্তু অলওয়েজ, কেননা দ্য ডেফিনেশন অফ ওয়েভ ফাংশনের মধ্যেই এটা ইনবিল্ট যে এই জিনিসটা 1 হতেই হবে, মাস্ট। সুতরাং ফিজিক্যাল ওয়েভ ফাংশন বলতে কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট ডেফিনেশন হচ্ছে ইট শুড বি নর্মালাইজড। আচ্ছা, এটা কোশ্চেন ফার্স্ট পার্ট। এটার সেকেন্ড পার্ট হচ্ছে আচ্ছা, সেকেন্ড পার্টটা ঠিক আছে, আমি দিয়ে রাখছি। সেকেন্ড পার্টটা খুব এক্ষুনি করে দিতেই হবে এরম না। ফাইন্ড আ transformation matrix that diagonalizes H। এটা তো সেই ম্যাট্রিক্স করার সময় ব্যাপারগুলো থাকে, যদিও ম্যাট্রিক্স আমি করাইনি সেটা ঠিকই, মানে তোরা নিজেরা যারা যারা পড়ে নিয়েছিস ম্যাট্রিক্স তারা একটু দেখ, মানে এটা তো একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, করতে পারলে খুবই ভালো, না হলে আমি পরে কখনো দেখিয়ে দেবো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কি করে বের করে। আচ্ছা, তো এই অঙ্কটা কি করে করতে হবে, এটাও বেশ সিম্পল একটা ব্যাপার। এন ভেক্টর তোরা জানিস, কার্তেজিয়ান কোঅর্ডিনেটেড টার্মে, যেটা জাস্ট আগের প্রবলেমে ইউজ করলাম। আর পাউলি স্পিন ম্যাট্রিক্সও তোরা জানিস, সুতরাং প্রথমেই তোদেরকে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স লিখতে হবে এবং সেটা 2x2 ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তারপর সেটার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যেমন করে বের করে, এটাও অ্যাসাইনমেন্ট। এই দুটো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবি, এবং আমি একটা জিনিস ওদের বলতে চাই, ফিজিক্স নিয়ে পড়া সম্পর্কে বলতে চাই এটাই, যে কোয়ান্টাম মেকানিক্স যদি উইকনেস থেকে যায় কোয়ান্টাম মেকানিক্সে, তাহলে তুই সলিড স্টেট, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স যাই শিখিস না কেন, হায়ার স্টাডিজে একটা পাও ফেলতে পারবি না। হোয়ারএস কারোর যদি ক্লাসিক্যাল মেকানিক্সে উইকনেস থাকে, যেটা আমারও ছিল, আমার মাস্টার্স পর্যন্ত ক্লাসিক্যাল মেকানিক্সে একটু মানে কনফিডেন্সের অভাব ছিল, কিন্তু কোয়ান্টামটা আমার খুব স্ট্রং পয়েন্ট ছিল, যার ফলে আমার কিন্তু পরবর্তীকালে কোনো অসুবিধা হয়নি। মেকানিক্স আমি ঠিক করে শিখেছিলাম পিএইচডি করার সময়, ঠিক আছে, কারণ না মডার্ন সায়েন্স ইজ কমপ্লিটলি বেসড অন কোয়ান্টাম মেকানিক্স। সেটা তোরা যেই ফিল্ডেই যাস না কেন, কোয়ান্টাম মেকানিক্সের বিদ্যা ছাড়া এক পাও এগোতে পারবি না। সেই জন্য অ্যাটলিস্ট মানে অনেকেই অনেক জায়গায় পড়ছিস, কিন্তু আমি যে অ্যাসাইনমেন্টগুলো দেবো কোয়ান্টামের অ্যাসাইনমেন্টগুলো আমার কিন্তু একদম রাইট টাইমে আমার চাই।
কোয়ান্টাম মেকানিক্স না পড়লে বাকিগুলো পড়ে হায়ার স্টাডিজে কোনো লাভ নেই। এবার যদি তোরা গ্র্যাজুয়েশনের পর সিভিলস দিতে চাস বা অন্য কিছু করিস সেটা আলাদা ব্যাপার। তো হায়ার স্টাডিজে যেতে গেলে কোয়ান্টামে যদি খুব স্ট্রং না হোস তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে। তাই কোয়ান্টাম মেকানিক্স সবসময় টপ প্রায়োরিটি, বুঝেছিস? ওই জন্যই দেখবি গ্রিফিথসে সব আছে। গ্রিফিথসের যে কোয়ান্টামের বইটা, ওটাতে সলিড স্টেট আছে, স্ট্যাটমেক আছে, এভরিথিং। কেননা সবকিছুই মডার্ন সায়েন্স পুরোটাই কোয়ান্টামের উপর বেসড, সেজন্য কোয়ান্টাম সবচেয়ে ভালো করে জানতে হবে। বাকিটা তুই অন্য কিছু কম জানলেও পরে মেকআপ করা সম্ভব, কিন্তু কোয়ান্টামে উইক থাকলে সব সব জায়গায় আটকে যাবি, সমস্ত জায়গায় প্রবলেম হবে। এবং মানে অবশ্যই কম্পিটিটিভ এক্সামেও কোয়ান্টামে কোশ্চেন অনেক আসে, ইন্টারভিউতে গেলেও তোকে কোয়ান্টামের উপরেই বেশি স্ট্রেস দেবে। মানে অন্য কিছু না পারলেও তোকে হয়তো মাপ করে দেবে, কিন্তু কোয়ান্টামে যদি তুই আটকে যাস তাহলে কিন্তু খুব মানে চাপ। আচ্ছা, ইভেন আমি এই যে এখন আমি যে সার্ভিসটা করি আর কি, সেটার যে ইন্টারভিউ, আমার প্রায় 45 মিনিট ইন্টারভিউ হয়েছিল। এবং মানে প্রথমে আমাকে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াতে বলেছিল, তারপর কোশ্চেন করেছিল। তারপরে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে পড়াতে বলেছিল, কোশ্চেন করেছিল। তারপরে ওরা ইলেকট্রনিক্স থেকে মনে হয় কোশ্চেন, মানে 3-4টে টপিক থেকে কোশ্চেন করেছিল, সবটাই আমি পেরেছিলাম। কোয়ান্টাম থেকে 3টে প্রশ্ন করেছিল, 2টো খুব ভালোভাবে পেরেছিলাম। লাস্টটা আমার মানে কিছুটা টেনশনে, আর বাকিটা হচ্ছে এখন সব তো আমি পড়ে যেতে পারিনি, মানে বিএসসি 3 বছরের সিলেবাস একটা দিনে আমি কি করে সব দেখে যাব, তো ওইটা আমি একটু মানে হড়কে গেছিলাম আর কি, ঠিকঠাক বলতে পারিনি, তখন মনেও পড়েনি, আর মানে ঠিকঠাক গুছিয়ে বলতেও পারিনি। তো এবার আমার একজন স্যার ছিলেন বোর্ডে আর কি, তো স্যার বলেছিলেন যে তুমি এত ভালো ইন্টারভিউ দিলে, পুরোটা লাস্টটাতে ভড়কে গেলে তোমার র্যাঙ্কটা একটু ওটার জন্য হয়তো নিচে নেমে যাবে। এবং মানে সত্যি মানে পুরো ইন্টারভিউটা আমি খুবই ভালো দিয়েছিলাম, লাস্টে কোয়ান্টামে হড়কে গিয়ে আমার র্যাঙ্কটা একটু নিচে এসে গেছিল। সো কোয়ান্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে তুই যদি কোয়ান্টামে কোথাও হড়কাস, তোর ইমপ্রেশন ওদের কাছে খারাপ হবেই হবে। মানে যদি তুই বাকি সবকিছু ভালো পারিস, তবুও যদি কোয়ান্টামে তুই আটকে যাস, মানে সেটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন। হোয়ারাজ আমি স্কটিশ চার্চে যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার র্যাঙ্ক খুব ভালো ছিল, কিন্তু একটা সিট ছিল বলে আমার হয়নি, আমি সেকেন্ড পজিশনে ছিলাম। কিন্তু কোয়ান্টামটা আমি প্রচন্ড ভালো বলেছিলাম ওই ইন্টারভিউতে। সো মানে কোয়ান্টামটা কিন্তু ইগনোর করিস না, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা কি করবো? হ্যাঁ, লার্মার প্রিসিশন। লার্মার ওকে। আচ্ছা, লার্মার প্রিসিশন তোরা কি জানি ভুলে যাচ্ছি, কিছুটা পড়েছিস কিনা, যদি না পড়ে থাকলে সবচেয়ে ভালো, তাহলে তোর পুরোনো করে নলেজ নেই, পুরোটাই বাদ। লার্মার প্রিসিশনের বেসিক বক্তব্য হচ্ছে যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং তার মধ্যে একটা স্পিন রাখা হয়েছে। তাহলে সেই স্পিনের কি গতি হবে, এটা লার্মার প্রিসিশন। আর এরপরে আমরা দেখব যে একটা নন ইউনিফর্ম, এটা লার্মার প্রিসিশন। আর আরেকটা হচ্ছে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেখানে একটা স্পিন রাখা হয়েছে, তাহলে তার গতি কি হবে, সেটাই হচ্ছে গিয়ে স্টার্ন-গারল্যাচ এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো প্রথমে ইউনিফর্মটা দিয়ে শুরু করা যাক। তো কোন একটা কিছুর মোশন, কোন একটা পার্টিকেলের মোশন যদি আমাকে স্টাডি করতে হয়, তাহলে আমাকে অবশ্যই সবসময়, এটা করছি আমরা, সবসময় শুরু করতে হবে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স দিয়ে। কেন হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে হবে? কেননা
মানে আমি একটা সিস্টেমের মোশন স্টাডি করতে চাইছি। মোশন স্টাডি করার অর্থ হচ্ছে আমি ওটার টাইম ডিপেন্ডেন্স স্টাডি করব। টাইম ডিপেন্ডেন্স স্টাডি করতে হবে, অর্থাৎ আমার এনার্জি লাগবে, এনার্জি আইগেন ভ্যালু, এবং এনার্জি আইগেন ভ্যালু পেতে গেলে আমাকে হ্যামিল্টনিয়ানের ওই সব বার করতে হবে, আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। সুতরাং যে কোনো সিস্টেমের মোশন স্টাডি করা মানেই হচ্ছে প্রথমেই ভদ্র মানুষের মতো হ্যামিল্টনিয়ানটা লিখে ফেলে। তো এবার হ্যামিল্টনিয়ান for a spin in a uniform magnetic field, সেটা তাহলে this is equal to minus mu dot b। এবার mu স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, আর কোয়ান্টাম মেকানিক্স আমরা এখন অব্দি যা পড়েছি সেটা হলো স্পিন মানে হচ্ছে এস ভেক্টরটা বলে দেওয়া। তাহলে এটার সঙ্গে মানে ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে, এটা তো আফটার অল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের রিলেশনটা হচ্ছে এইটা, মিউ ইজ ইকুয়াল টু গামা এস, যেখানে গামাকে বলা হয় গাইরোম্যাগনেটিক রেশিও। এই যে রিলেশনটা এবং এই যে গাইরোম্যাগনেটিক রেশিও, এই যে ব্যাপারটা, এটা না খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। মানে একটা জিনিসের ম্যাগনেটিক মোমেন্ট অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মানে অরবাইটাল মোশনের ক্ষেত্রে এই জিনিসটা প্রুভ করা যায়। এই প্রুফটা কি তোরা জানিস? মানে ম্যাগনেটিক মোমেন্ট যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে সরি প্রপোর্শনাল, এটার প্রুফটা কি তোরা করেছিস আগে? করেছিস কিনা বলতো, আমার মনে হচ্ছে করিসনি, মনে হচ্ছে আমার। করেছিস কি? হ্যাঁ, কেউ একটা বল, তাহলে আমি করাবো। আমার মনে হচ্ছে তোরা এটা করিসনি। করিসনি না? হ্যাঁ হ্যাঁ, কারণ দেখলে মনে পড়তো। ঠিক আছে, তাহলে এটা বরঞ্চ করাই, কারণ এটা জিম্যান এফেক্টেও কাজে লাগবে। একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে। সুবিধার জন্য আমরা ধরি যে সার্কুলার অরবিট এবং রেডিয়াস আর। আচ্ছা, তো এই অবস্থায় তাহলে এটা একটা কি কারেন্ট লুপ, যেখানে ইলেকট্রন ঘুরছে এবং কারেন্টের ভ্যালু হচ্ছে ভ্যালু অফ দ্য কারেন্ট ইজ চার্জ বাই টাইম। যদিও এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হলো না, কারণ ডট মানে ইলেকট্রন তো একটা ডট চার্জ, তো মানে ক্লাসিক্যালি যদি ভাবি তাহলে একটা ডট এরকম ভাবে ঘুরে আসছে, সেটা ঠিক কারেন্ট বলতে যা বলছে এটা ঠিক ওরকম নয়, কিন্তু ওই আর কি, মানে অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন ওই ঠিক আছে। তো এই অ্যামাউন্ট অফ চার্জ, আর যদি ওয়েভ প্রপার্টি ধরি তাহলে এটা অতটাও খারাপ অ্যাপ্রক্সিমেশন নয়, যথেষ্ট ভালো অ্যাপ্রক্সিমেশন। তো এই চার্জটা টি হচ্ছে টাইম পিরিয়ড, একবার ঘুরে আসতে যতটা সময় লাগে, তো সেই সময় এটা তো এফেক্টিভলি ইকুইভ্যালেন্ট কারেন্ট হচ্ছে চার্জ বাই টাইম। এখন এই যে টাইম পিরিয়ড, সেটাকে আবার আমি লিখতে পারি 2 পাই আর বাই ভি। আর রেডিয়াস, ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। এই প্রুফটা গ্রিফিথসের ইলেকট্রোডাইনামিক্সে দেওয়া আছে, ইভি বাই 2 পাই আর, এই হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট। এখন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে আমরা পড়েছি যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ যদি থাকে, for any current carrying loop, তাহলে তাহলে সেই কারেন্ট ক্যারিং লুপ it always behaves like a magnet, বা বলা ভালো ম্যাগনেটিক ডাইপোল। যেটার
ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া। এটার আরো ডিটেল থিওরি আছে, সেটা আমি যাচ্ছি না, এটা তো তোদের ছিলই সিলেবাসে। হ্যাঁ, তো সেটার ভ্যালুটা তাহলে কি হবে, ইভি বাই 2πr ইনটু πr স্কোয়ার। তো এটা কেটে গেল আর এটা এই হলো, দিয়ে ব্যাপারটা ইভি আর বাই 2। তাহলে এইটা দাঁড়ালো এই অরবিটের ম্যাগনেটিক মোমেন্ট, আর এই অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর ক্রস পি। তো আর ক্রস পি তো অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, সুতরাং জাস্ট এমভিআর। তাহলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কেননা ম্যাগনেটিক মোমেন্টেও ভিআর আছে। অ্যাকচুয়ালি ভিআর আর এটাই তো আর কি কনস্ট্যান্ট নয় এমন দুটো টার্ম। ভি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি আর আর হচ্ছে অরবিটের রেডিয়াস, এবং এটার মধ্যেও ভিআর আছে। অর্থাৎ মিউ বাই এল ইজ ইভিআর বাই 2 এমভিআর ই বাই 2 এম। কি অদ্ভুত একটা ব্যাপার, ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে রেশিও, সেটার মধ্যে কি থাকছে, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস, দুটোই ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এবার অবভিয়াসলি যারা বেশি ভাবে তারা বলতে পারে যে এখানে মাসটা কি রিলেটিভিস্টিক মাস না রেস্ট মাস। যাই হোক, সেটার উত্তর আমি এক্ষুনি দেবো না। এমনিতেও আমরা এখানে রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করিনি, ঠিক আছে। তো এগেইন তাহলে এটা কি হলো, তাহলে এটা একটুখানি, হ্যাঁ বল। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, কিন্তু তাহলে ইলেকট্রনের স্পিডটাও তাহলে দেখতে হবে যে সেটা লাইটের কতটা কাছাকাছি। অ্যাকচুয়ালি এটা রেস্ট মাসই এবং নিশ্চয়ই লাইটের থেকে কম, কিন্তু সেটা একটু দেখাটাও দরকার যে ইলেকট্রন যখন ঘোরে তখন স্পিডটা কিরকম থাকে। হ্যাঁ, সেটা বলে দিতে হবে। আরো একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে ইলেকট্রনের স্পিড কি ওরম ভাবে বের করা যাবে? অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু স্পিডের থেকে বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মোমেন্টাম। মানে অ্যাকচুয়ালি আলটিমেটলি তো আমাকে অপারেটর দিয়ে বার করতে হবে যা বার করার। তো স্পিড বের করাটা একটুখানি ইয়ের ব্যাপার আছে। যাক গে, সেটা একটু, ওটা একটু ভাবনা চিন্তার বিষয়। আপাতত এটা মানে এটাই বলতে চাইছে যে এটা কিন্তু ক্লাসিক্যাল মডেল, ঠিক আছে, পিকচারটাও ক্লাসিক্যাল পিকচার, যদিও এই রেজাল্টটা এতটাই ভালো একটা রেজাল্ট যেটা সর্বত্র ইউজ করা হয় এবং সব জায়গাতে এটা হোল্ড করে। হ্যাঁ, কিন্তু এখানে একটুখানি লুপ হোল আছে, আর স্পিডটা আদৌ রিলেটিভিস্টিক যে ধরা হচ্ছে না সেটা ঠিক কিনা সেটা একটু দেখতে হবে। এটা আমি আগে কখনো ভাবিনি, এখন বলতে গিয়ে অ্যাকচুয়ালি মাথায় এলো। এনিওয়ে, তো এটা পুরোটাই ক্লাসিক্যাল রেজাল্ট। এই ই বাই 2m যেটা আছে সেটাকে বলা হয় গাইরোম্যাগনেটিক রেশিও। আর যদিও অরবিটাল মোশনের ক্ষেত্রে এটা ই বাই 2m, কিন্তু স্পিনের ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে ই বাই এম, ঠিক আছে। তবে গাইরোম্যাগনেটিক রেশিও অ্যাকচুয়ালি মানে অনেক বইতে লেখা থাকে যে গাইরোম্যাগনেটিক রেশিও মানেই ই বাই 2m, কিন্তু আমি বলবো যে ই বাই 2mটা অ্যাকচুয়ালি গাইরোম্যাগনেটিক রেশিওর ডেফিনেশন নয়। গাইরোম্যাগনেটিক রেশিওর বেসিক বক্তব্যটাই হচ্ছে যে যে কোনো পার্টিকেলের যে কোনো ধরনের মোমেন্ট এবং মোমেন্টাম, তাদের মধ্যে যে আর কি কনস্ট্যান্ট ফ্যাক্টরটা থাকে, সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাই গাইরোম্যাগনেটিক রেশিও। এইবার অরবিটাল মোশনের ক্ষেত্রে সেটা ই বাই 2m, স্পিনের ক্ষেত্রে সেটা ই বাই এম, এবং আরো কমপ্লিকেটেড, সেটা পরে যখন পড়াবো তখন দেখবি, তখন এই ফর্মটা কিন্তু চেঞ্জ হয়।
ঠিক আছে, কিন্তু এই যে মাঝের যেই ব্যাপারটা, এই যে ব্যাপারটা মানে মেন কথা হচ্ছে যে কোনো পার্টিকেলের মোমেন্ট এবং তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, they are always related by something called gyromagnetic ratio, এবং সেটা কিন্তু সিস্টেমের নেচারের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র এই ব্যাপারের উপর ডিপেন্ড করে, মানে সেটা এল নাকি সেটা এস, এই ধরনের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিন্তু আদারওয়াইজ সোডিয়ামে আছে না ক্লোরিনে আছে তার উপর কিন্তু সেটা ডিপেন্ড করে না। তো এই ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কেননা মোমেন্টের সঙ্গে যদি মোমেন্টামের রিলেশন না থাকতো তাহলে প্রিসেশনই বল আর স্প্লিটিংই বল, মানে এমন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা ওটা না হলে পরে আমরা দেখতে পেতাম না। তো এবার তো লাইফ সিম্পল, মাইনাস গামা এস ডট বি হয়ে গেল। এবার এসটা নিয়ে তো কোনো সমস্যাই নেই, এস তো আমরা জানি পাউলি স্পিন ম্যাট্রিক্স। আর বিটা এখানে লেট আস অ্যাজিউম বি ইজ মানে জেড ডিরেকশনে পয়েন্ট করে আছে আর কি, বি নট কে। তাই যদি হয় তাহলে মাইনাস গামা এস জেড বি নট হতে হবে, মাইনাস গামা এস জেড হচ্ছে এইচ কাট বাই 2 1 0 0 মাইনাস 1 বি নট। তাহলে এইটা হচ্ছে তোর হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স। এবার এটার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এটা অবশ্য অতটা কষ্ট না করলে হবে, কেননা এটা দেখেই বলা যাবে অ্যাকচুয়ালি। এই জিনিসটা বেসিক্যালি কি মাইনাস গামা বি নট এইচ কাট বাই 2 1 0 0 মাইনাস 1। তো যখন এইচ কাট বাই 2 ছিল তখন এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু দুটো বেরিয়েছিল, সেটা হচ্ছে প্লাস এইচ কাট বাই 2 এবং মাইনাস এইচ কাট বাই 2। এখন তার বদলে সামনে মাইনাস গামা বি নট এইচ কাট বাই 2 আছে, দেয়ারফোর তাহলে এটা ছিল ই প্লাস আর এটা ছিল ই মাইনাস, অর্থাৎ আইগেন ভেক্টর 1 0 তার সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড ছিল আর আইগেন ভেক্টর 0 1 এর সঙ্গে এইটা অ্যাসোসিয়েটেড ছিল। তো এখন তার সঙ্গে জাস্ট এই একটা এক্সট্রা ফ্যাক্টর যোগ মানে গুণ হয়েছে আর কি, মাইনাস গামা বি নট বাই 2। সুতরাং এই ম্যাট্রিক্সেরও দুটো আইগেন স্টেট থাকবে 1 0 এবং 0 1, আর 1 0 এর করেসপন্ডিং আইগেন ভ্যালু হবে মাইনাস গামা বি নট এইচ কাট বাই 2, আর 0 1 এর করেসপন্ডিং আইগেন ভ্যালু হবে প্লাস গামা বি নট এইচ কাট বাই 2। দিস ইজ ই প্লাস এবং এটা হচ্ছে ই মাইনাস। তো এবার তাহলে কি দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা আপ জেড ডাইরেকশনে আছে, আর স্পিনটা যদি স্পিন ডাউন ডিরেকশনে থাকে অর্থাৎ অ্যান্টি প্যারালাল, তাহলে সেটার এনার্জিটা সেটা হায়ার এনার্জি স্টেটে থাকে, অ্যান্টি প্যারালাল হলে হায়ার ইন দ্য এনার্জি স্টেট, এটা আমরা ক্লাসিক্যালিও এটাই জানতাম। ঠিক আছে, তাহলে এনার্জি লেভেল বা এগুলো আমরা পেয়ে গেছি। এবার আমরা নেক্সট হচ্ছে আমাদের মোশনটা স্টাডি করতে হবে, অর্থাৎ এবার আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ইকুয়েশন ইউজ করতে হবে। লক্ষণীয়, শ্রোডিঞ্জারস ইকুয়েশন ওয়াজ ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন এক্স, কিন্তু হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স এবং ডিরাকের ব্রাকেট নোটেশনেও
প্রচন্ড স্মার্টলি শ্রোডিঞ্জারস ইকুয়েশন ইউজ করা হচ্ছে। এটা এই জন্য মেনশন করলাম, কেননা ফিজিক্স এরকম প্রচুর এক্সাম্পল আছে যেখানে দেখবি যে অর্ধেকটা ক্লাসিক্যাল অর্ধেকটা কোয়ান্টাম, এই একজনের থিওরি বললো ভুল, আবার পরের থিওরি করার সময় তার ভুল থিওরি থেকে কিছু কনসেপ্ট আবার ডাইরেক্ট টুকে দিল। তো ওরকম ফিজিক্স এরকম হয় না বলে কিছু হয় না, ঠিক আছে। তোর হচ্ছে গিয়ে রেজাল্ট ম্যাচ করাতে হবে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট। মানে হিসাব মতো দেখতে গেলে শ্রোডিঞ্জারস ইকুয়েশন আমি এখানে মানে অ্যাকচুয়ালি কেন ইউজ করবো, শ্রোডিঞ্জারস ইকুয়েশন পুরোটাই এক্স ডিপেন্ডেন্ট, আর ওনারা তো পরে সেটাকে এক্স এর বাইরে নিয়ে চলে গেলেন, এবং স্পিনটা তো এক্স এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। তো তাই দেখে কারোর যদি মনে হয় যে তাহলে আমাকে নতুন ইকুয়েশন বার করতে হবে তবে গিয়ে আমি প্রবলেম সলভ করব, দ্যাট ইজ রং, ঠিক আছে। কারণ আমি এটাও তো জানি না যে শ্রোডিঞ্জারস ইকুয়েশন এখানে আদৌ হোল্ড করছে কি করছে না। ফলে আগে থেকে কোনো কিছু ভেবে মানে ফিক্সড চিন্তা ভাবনা নিয়ে এগোলে কিন্তু মানে রিসার্চে সমস্যা। সব রকমের অল পসিবল কম্বিনেশন তোকে ট্রাই করে দেখতে হবে যে কোনটা মানে কাজ করছে ঠিকঠাক। আচ্ছা, এবার এইটার জেনারেল সলিউশন ডাইরেক্টলি লেখা যাবে, বিকজ টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট থেকে আমরা অলরেডি দেখেছি যে হ্যামিল্টনিয়ানের আইগেনভেক্টর 1 0 এনার্জি minus gamma b naught h cut by 2, 0 1 energy plus gamma b naught h cut by 2। সুতরাং টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ইকুয়েশনের সলিউশন হবে কাই a function of t, some coefficient 1 0 e to the power minus I e plus t by h cut plus some coefficient 0 1 e to the power minus I e minus t by h cut. This is the time dependent solution. এবং এবার আমরা e plus e minus এখানে বসিয়ে দেব, তাহলে আমরা পাবো a e to the power I gamma b0 t by 2 e to the power minus I gamma b0 t by 2। এটা আরবিট্রারি স্টেট। এইবার বিষয় হচ্ছে যে এখানে এই দুটো আননোন এ এবং বি, ঠিক আছে। তো যদি প্রপার অ্যানালিসিস করতে হয় তাহলে এ আর বিটা অ্যাকচুয়ালি জানা থাকতে হবে, বা অ্যাটলিস্ট ওদের মধ্যে কি রিলেশন আছে সেটা জানা থাকতে হবে। তো এক্ষুনি আমরা এটার ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ এটার ব্যাপারে যদি জানতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে ইনিশিয়াল কন্ডিশনটা জানা থাকতে হবে। কেননা কাই অ্যাট টি ইকুয়াল টু 0, এখানে যদি টি ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা পাচ্ছি এ বি। তার মানে স্পিনটার ইনিশিয়াল স্টেট যখন জাস্ট ম্যাগনেটিক ফিল্ডটা সুইচ অফ করছি সেই মুহূর্তে অ্যাট টি ইকুয়াল টু 0, সেই মুহূর্তের ইনিশিয়াল স্টেটটা জানা না থাকলে এ আর বি এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। তবে নর্মালাইজেশন কন্ডিশন থেকে
এইটা তো বলাই যায় যে এই জিনিসটা 1 হতে হবে। তাহলে যেহেতু ইনিশিয়াল কন্ডিশন কিছু বলে দেয়নি, এই একটাই কনস্ট্যান্ট মানে একটাই কনস্ট্রেন্ট আমাদের আছে। তো এবার আমরা আমাদের সুবিধার জন্য a ইকুয়াল টু কিসে সুবিধা হবে সেটা পরে দেখতে পাবি, a ইকুয়াল টু cos আলফা বাই 2 এবং b ইকুয়াল টু sin আলফা বাই 2 এটা ধরে নিলাম। এটা ধরার ফলে এই কন্ডিশনটা হোল্ড করছে, তাই এটা আমরা ফর দ্য প্রেজেন্ট প্রবলেম এটা আমরা ধরতে পারি। কিন্তু আলফাটা আরবিট্রারি এবং আলফা ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল কন্ডিশন। তো general state is cos alpha by 2 to the power I gamma b0 t by 2 sin alpha by 2 to the power minus I gamma b0 by 2 b0 t by 2 এটা হচ্ছে আরবিট্রারি স্টেট। তো তাহলে মোটামুটি দেখতে গেলে এটাই অ্যাকচুয়ালি আমাদের সলিউশন বলা যেতে পারে, কেননা আমরা স্টাডি করতে চাইছিলাম মোশন অফ স্পিন যখন হচ্ছে b ইকুয়াল টু b নট কে। তো সেই হিসেবে দেখতে গেলে মানে ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল সলিউশন। কিন্তু এবার এখানে ঘটনাটা কি ঘটছে মানে ফিজিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার সেইটা যদি আমাকে ভিজুয়ালাইজ করতে হয় তাহলে অফকোর্স আমাকে বার করতে হবে এই তিনটে এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে, কেননা কাই দিয়ে তো আমরা ব্যাপারগুলো, আমি তো স্পিন ডাইমেনশনের জিনিস আমি বুঝবো কি করে, আমি এইগুলো বুঝতে পারি রিয়েল লাইফ মানে রিয়েল লাইফ কোঅর্ডিনেটস অ্যাকচুয়ালি যেগুলো, সেইগুলো বিহেভিয়ার থেকে আমি হয়তো ভিজুয়ালাইজ স্পিন স্পেসে তো আমি কিছু ভিজুয়ালাইজ করতে পারবো না। সো এসএক্স দিয়ে শুরু করি। এসএক্স এর এক্সপেকটেশন ভ্যালু উইথ রেসপেক্ট টু এইটা আরবিট্রারি স্টেট কাই, ঠিক আছে। তো দ্যাট মিনস কাই ড্যাগার এসএক্স, এই কাই এটাই হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ এসএক্স অ্যাজ আ ফাংশন অফ টি, ঠিক আছে। এক্সপেকটেশন ভ্যালু বার করা মানে আমি কমন মিস্টেক গুলো বলে দিচ্ছি। এক্সপেকটেশন ভ্যালু কিন্তু সবসময় কোনো না কোনো স্টেটের রেসপেক্টে বার করতে হয়, তাই স্টেট যদি না বলে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কোশ্চেনটাই ভুল। ওকে, তাহলে এবার হচ্ছে কাইটি তো জানা আছে, তাহলে এবার বসাই cos alpha by 2 e to the power মাইনাস হবে এটা মাইনাস I gamma b not t by 2 sin alpha by 2 e to the power I gamma b not t by 2 multiplied by sx h cut by 2 0 1 1 0, তারপর cos alpha by 2 e to the power I gamma b not t by 2 sin alpha by 2 to the power minus I gamma b not t by 2. ওকে,
এবার এটাকে গুণ করি বসে বসে। আচ্ছা, প্রথমে এটা এরকমই থাক, এই পার্টটা এরকমই থাক, ইন্টু h কাট বাই 2 ইন্টু sin alpha by 2 to the power minus I gamma b naught t by 2 cos alpha by 2 to the power I gamma b naught t by 2. ঠিক আছে, পরবর্তী স্টেপ h কাট বাই 2 ইন্টু, আচ্ছা এবার হচ্ছে এটা ইন্টু এটা, সো cos alpha by 2 sin alpha by 2 e to the power minus I gamma b naught t প্লাস এটা ইন্টু এটা, অর্থাৎ cos alpha by 2 sin alpha by 2 e to the power plus I gamma b naught t. সুতরাং cos alpha by 2 sin alpha by 2 এটা যদি আমি কমন নিয়ে নিই, h কাট বাই 2 ইন্টু এটাকে যদি কমন নিই তাহলে এটা হবে হাফ অফ sin alpha মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেটের মধ্যে this one equal to h cut by 2 sin alpha cos gamma b naught t. এটা কি বেরোলো? s x এর এক্সপেকটেশন ভ্যালু বেরোলো। এবং এখানে অলরেডি একটা কি বলবো, ফ্রিকোয়েন্সি টাইপের একটা জিনিস অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এবার এই একই রকম ভাবে যদি আমি এস ওয়াই এর এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি, নিজেরা করবি অফকোর্স, তাহলে পাওয়া যাবে মাইনাস এইচ কাট বাই 2 সাইন আলফা সাইন গামা বি নট টি। ঠিক আছে, এইচ কাট বাই 2 মানে একটা হচ্ছে প্লাস এইচ কাট বাই 2 সাইন আলফা, তার সঙ্গে কস গামা বি নট টি, আর একটা মাইনাস এইচ কাট বাই 2 সাইন আলফা, তার সঙ্গে সাইন গামা বি নট টি, আর এস জেড। আচ্ছা, তার মানে এটা অ্যাটলিস্ট এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, এস এক্স এর এক্সপেকটেশন ভ্যালুর স্কোয়ার আর এস ওয়াই এর এক্সপেকটেশন ভ্যালুর স্কোয়ার, সেটা তাহলে কি হচ্ছে বলতো, এইচ কাট বাই 2 হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এটা কাজে লাগবে পরে। এস জেড, এস জেড এর এক্সপেকটেশন ভ্যালু বার করলে আসবে এইচ কাট বাই 2 কস আলফা। এটা অনেকটাই সহজে আসবে যদিও, যাই হোক। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে জিনিস। আচ্ছা, এবার এখানে একটুখানি পয়েন্ট টু বি নোটেড, এস জেড এর এক্সপেকটেশন ভ্যালু এইচ কাট বাই 2 কস আলফা, আর এস এক্স এক্সপেকটেশন ভ্যালুর স্কোয়ার এবং এস ওয়াই এর এক্সপেকটেশন ভ্যালুর স্কোয়ার, সেইটা হচ্ছে এইচ কাট বাই 2 সাইন আলফার হোল স্কোয়ার। Now if we plot this result,
So now we are in a position টু, এবার আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে এস জেড এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে স্পিনটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে করছেটা কি। এক্স ওয়াই জেড। প্রথমত এস জেড এ কোনো টাইম ডিপেন্ডেন্স নেই, ওটা টাইমের সঙ্গে ফিক্সড। কিন্তু এস এক্স এবং এস ওয়াই সেটা টাইম ডিপেন্ডেন্স আছে, যদিও এদের যে কি বলা যায় মানে এক্স ওয়াই প্লেনে এদের যে আর কি মানে প্রজেকশনটা সেইটার আবার কোনো টাইম ডিপেন্ডেন্স নেই, মানে ম্যাগনিটিউডটা। তাহলে ব্যাপারটা সামহাউ এরকম, মানে এস জেডটা তো জেড কম্পোনেন্ট, তাহলে সামহাউ জেড কম্পোনেন্টটা ফিক্সড আছে। তার মানে জিনিসটা এরকম, অবভিয়াসলি এখানে আরেকবার বলি যে এস ভেক্টরের কিন্তু কোনো ভেক্টর পার্টিকুলার ভেক্টর হয় না, তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম নয়, এই তীর মারা, এটা সিম্পলিফাইড পিকচার, কিন্তু এই তীর মারা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে একটা এরকম এরকম ব্যাপার আছে, মানে এটা কোনো এক্সাক্ট স্ট্রেট লাইন নয়, কেননা এস ভেক্টর ডিফাইন্ড নয়। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবি, ছবি যেমনই দেখিস বা আঁকিস না কেন। ওকে, আচ্ছা তাহলে কি হলো, তার মানে এইটা সবসময় এরকমই, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় মেনটেন হয়। ঠিক আছে, সো দিস ইজ অলওয়েজ, এটা যদি সবসময় এরকম হয় তাহলে এস জেড কে সবসময় এইচ কাট বাই টু কস আলফা ওই রকম ভাবে বলা যাবে। কিন্তু এস এক্স আর এস ওয়াই তার মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট আছে, এবং বেসিক্যালি ওরা হচ্ছে রোটেট করছে। এখন এটা যদি এইচ কাট বাই টু কস আলফা হয়, তাহলে এটার যে প্রজেকশন সেটা তো অবশ্যই এইচ কাট বাই টু সাইন আলফা, এবং আমরা অ্যাকচুয়ালি সেটাই পেয়েছি, এস এক্স এর এক্সপেকটেশন ভ্যালু আর এস ওয়াই এর এক্সপেকটেশন ভ্যালু, সেটা আমরা এটাই পেয়েছি। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো যে এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে এস ভেক্টরের এক্সপেকটেশন ভ্যালু, তার যে এই প্রজেকশনটা এটা রিপ্রেজেন্ট করছে এস জেড এর এক্সপেকটেশন ভ্যালু। এক্সপেকটেশন ভ্যালু কিন্তু আসল এক্সাক্ট অনলি এস জেড নয়। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে যে এই যে যেটা প্রজেকশনটা নিলাম সেটা কি রিপ্রেজেন্ট করছে, এস এক্স এক্সপেকটেশন ভ্যালুর হোল স্কোয়ার, এস ওয়াই এক্সপেকটেশন ভ্যালুর হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট। এই অ্যারোটা হচ্ছে সেইটা, এবং এই ইকুয়েশন থেকে দেখছি যে তার সঙ্গে একটা এরকম ব্যাপার আছে, কস গামা বি নট টি সাইন গামা বি নট টি। তার মানে হলো এই ভেক্টরটা অ্যাকচুয়ালি রোটেট করছে অ্যাবাউট অ্যাক্সিস, এবং সেই রোটেশনাল মানে একটা কস ওমেগা টি আর একটা সাইন ওমেগা টি, রোটেশনাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা ইকুয়াল টু গামা বি নট। তো এই ঘটনাটাকেই বলে প্রিসেশন, এটা তো তোরা জানিস, না নাও জানতে পারিস। ভেক্টর যখন এরকম ভাবে রোটেট করে অন্য কোনো এক্সিসের অ্যাবাউটে, তখন সেটাকে প্রিসেশন বলে। এবং এক্ষেত্রে হচ্ছে স্পিন ভেক্টরটা একটা পয়েন্ট, অরিজিনটা ফিক্সড কিন্তু বাকিটা একটা ওই লাট্টু টাইপের মোশন হচ্ছে আর কি। তো দিস ইজ কল্ড লার্মার প্রিসেশন। এবং এই যে গামাটাকে যে গাইরোম্যাগনেটিক রেশিও বলা হয়, তার কারণ আর কিছুই না, গাইরো কথাটার অর্থ হচ্ছে সামথিং মেকানিক্যাল। ঠিক আছে, গাইরোস্কোপ পাওয়া যায়, লাট্টু টাইপেরই জিনিস। তো গাইরো কথাটা মানে হচ্ছে সামথিং মেকানিক্যাল। তো গাইরোম্যাগনেটিক রেশিও মানে হলো ম্যাগনেটিক ফোর্সের ফলে মেকানিক্যাল কি মোশন ক্রিয়েট হচ্ছে সেইটা মানে এই রেশিওটা দিয়ে বোঝানো হয় আর কি। কেননা আফটার অল এটা মেকানিক্যালি রোটেট, মানে মেকানিক্যালি প্রিসেস করছে, এবং সেই প্রিসেশন ফ্রিকোয়েন্সিটা গামার উপর ডিপেন্ড করছে। সুতরাং গামাটা এমন একটা ফ্যাক্টর
যেটা ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টের জন্য মেকানিক্যাল কি মোশন হচ্ছে সেইটা গামাটা এক্সপ্রেস করছে, সেই জন্য গামাকে বলা হয় গাইরোম্যাগনেটিক রেশিও। আর গামা বি নট সেটা হচ্ছে প্রিসেশনাল ফ্রিকোয়েন্সি। তো তার মানে একটা স্পিনকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সেটা ম্যাগনেটিক ফিল্ডটা যে ডিরেকশনে পয়েন্ট করে আছে, তার অ্যাবাউট ঘুরতে থাকবে। তাহলে আমরা যে আলফা বাই 2 ধরেছিলাম, বলেছিলাম যেটা একটু পরে বোঝা যাবে, যে বলছি কোনখানটা ছিল, এই যা হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো সেই ধরেছিলাম না যে যেহেতু মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার যেহেতু 1, সেই জন্য আমরা এ কে আরবিট্রারিলি কস আলফা বাই 2 আর বি কে সাইন আলফা বাই 2 ধরেছিলাম। তো ধরার সময় বলেছিলাম যে এটা আলফা বাই 2, এটার মাহাত্ম্যটা কি সেটা বোঝা যাবে। এটাই যে স্পিনটা কত অ্যাঙ্গেলে টিল্ট হয়ে আছে সেটাই হচ্ছে এই আলফা অ্যাঙ্গেলটা। এবং ডেফিনেটলি এটা তোর ইনিশিয়াল কন্ডিশনের উপরেই ডিপেন্ড করবে যে ঠিক কতটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে থাকবে সেই ব্যাপারটা। তো যেটা মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে একটা স্পিনকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সেটা এরকম ভাবে প্রিসেস করতে থাকবে, এবং স্পিনের এনার্জি লেভেল দুটো ফিক্সড ভ্যালু থাকবে। ওই সিস্টেমের এনার্জি লেভেলের স্প্লিটিংও হবে, অলরেডি যদি ওর কোনো এনার্জি লেভেল থেকে থাকে তাহলে তার আন্ডারে দুটো নতুন এনার্জি লেভেল ক্রিয়েট হবে। তার মধ্যে একটার ভ্যালু মাইনাস গামা বি নট এইচ কাট বাই 2 এবং আরেকটার ভ্যালু প্লাস গামা বি নট এইচ কাট বাই 2। এর মধ্যে গামা বি নটটা ওমেগা, তাহলে আমি এটাকে এইচ কাট ওমেগা বাই 2 আর এটাকে মাইনাস এইচ কাট ওমেগা বাই 2 লিখতে পারি। এবং তার মানে দাঁড়ালো যে এনার্জি লেভেলের স্প্লিটিং হয়ে একটা ব্যান্ড গ্যাপ সৃষ্টি হবে সিস্টেমের, which is equal to এইচ কাট ওমেগা। এইটা হচ্ছে সেই ক্লু যেটা দিয়ে তুই বাস্তবে এই স্প্লিটিংটা হচ্ছে কিনা সেটা স্টাডি করতে পারিস। বা লার্মার প্রিসেশন, তুই দেখতে পাচ্ছিস না যে স্পিনটা ঘুরছে আফটার অল। তো তুই কি করে বুঝবি, বা তুই লার্মার প্রিসেশন ফ্রিকোয়েন্সি কি করে মেজার করবি, এবং এই ফর্মুলাটা ঠিক আছে কিনা সেটাই বা কি করে বুঝবি যে ওমেগা ইকুয়াল টু গামা বি নট। বোঝার উপায় হচ্ছে স্পিনটাকে ম্যাগনেটিক ফিল্ডে রেখে দাও, এনার্জি লেভেল স্প্লিটিং হবে। এবার তার মধ্যে একটা ফোটন পাঠাও, সেন্ড সাম লাইট, যার ফ্রিকোয়েন্সি এইচ কাট ওমেগা। তো দেখা যাবে যে এই ফ্রিকোয়েন্সিরও ফোটন পাঠাতে হবে এবং তার থেকে বেশি এবং তার থেকে কম ফ্রিকোয়েন্সির ফোটন পাঠাতে হবে। তো দেখা যাবে যে বাকি লাইটগুলো সোজাসুজি বেরিয়ে আসবে, কিন্তু এইচ কাট ওমেগা এই ফ্রিকোয়েন্সির যে লাইটটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে সিস্টেমে, কেননা ইলেকট্রনগুলো তো দুটো এনার্জি লেভেলে ভেঙে গেছে, তাহলে অ্যাবজর্ব করে ওরা নিচে থেকে উপরে উঠে আসবে। অর্থাৎ এইচ কাট ওমেগা এই ফ্রিকোয়েন্সির ফোটন পাঠালে সিস্টেমে একটা রেজোনেন্স হবে এবং অ্যাবজর্পশন হবে। সেখান থেকে তুই বুঝতে পারবি যে এদের মধ্যে একটা স্প্লিটিং হয়েছে এবং সেই স্প্লিটিং এর ভ্যালু হচ্ছে এইচ কাট ওমেগা। তারপর ক্যালকুলেট করলেই দেখা যাবে যে যা ফিল্ড তুই অ্যাপ্লাই করেছিলি সেটাকে গামা দিয়ে মাল্টিপ্লাই করলে এই ওমেগাটাই আসছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, যে হাউ টু ডিটারমাইন দ্য লার্মার প্রিসেশনাল ফ্রিকোয়েন্সি। পুরো ঘটনাটা যে ঘটছে সেটা বোঝার উপায়টা হচ্ছে এটা। এনার্জি লেভেল স্প্লিটিং সবসময় বুঝতে গেলে সেই ঘুরে ফিরে কিছু না কিছু ভাবে তোকে স্পেকট্রোস্কোপিক মেজারমেন্টই করতে হবে, এবং আননোন এনার্জি লেভেল স্প্লিটিং সেটা বের করার উপায় হচ্ছে আরবিট্রারিলি বিভিন্ন ফ্রিকোয়েন্সির ফোটন পাঠাও এবং কে অ্যাবজর্ব হচ্ছে সেটা দেখো। সেখান থেকে তুই এনার্জি লেভেলের কি স্প্লিট হচ্ছে না হচ্ছে এগুলো সমস্ত ইনফরমেশন তুই সেখান থেকে পেয়ে যাবি। ঠিক আছে, তো এটাই হচ্ছে লার্মার প্রিসেশন। এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ছিল।
এবার নেক্সট দিন আমরা করব স্টার্ন গার্লেচ এক্সপেরিমেন্ট। সেখানে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে তো শুধুমাত্র মানে প্রিসেশন বা রোটেশনাল মোশন হয়, আর কিন্তু স্টার্ন গার্লেচে আমরা কি দেখেছি, স্পিনগুলোর এরকম শিফটিং হয়, অর্থাৎ স্পিনের ট্রান্সলেশন হয়। তো স্পিনের ট্রান্সলেশন স্টাডি করতে গেলে তোকে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডই কনসিডার করতে হবে। তো এই জিনিসটা আমরা পরের ক্লাসে করব, আর যেগুলো করতে দিলাম ওগুলো বাড়িতে করিস অ্যাসাইনমেন্ট। ওকে।